বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের 7 নং ক্লাস। আজকের ক্লাস 7 নাম্বার। তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একটি পরমাণুর যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথে কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এই শেলগুলোতে কতগুলো করে ইলেকট্রন থাকে, অর্থাৎ একটা পরমাণুর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেই ইলেকট্রনগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন মানে কোন কক্ষপথে। যেমন এটি হচ্ছে কেন্দ্র, আমরা জানি পরমাণুর এটি হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে এই যে বৃত্তাকার যে কক্ষপথগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর, অথবা একে বলা হয় কে শেল, এল শেল, এম শেল, তারপরে হচ্ছে এন শেল। তো এই প্রথম শক্তি স্তরে আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে প্রথম শক্তি স্তরে, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, তারপরে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 18টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 18টি, আর চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 32টি। এগুলো আমরা জানি। আর প্রথম যে কক্ষপথ তার নাম হচ্ছে কে শেল, দ্বিতীয় কক্ষপথের নাম হলো কে এল শেল, তৃতীয় কক্ষপথের নাম হচ্ছে এম শেল, চতুর্থ কক্ষপথের নাম হচ্ছে এন শেল। তো ইলেকট্রন বিন্যাস যখন আমরা করি, একটি পরমাণুতে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করে, রাদারফোর্ডের অর্থাৎ বোরের মতবাদ অনুযায়ী ইলেকট্রনগুলো আমরা জানি এই যে পরমাণুর যে কেন্দ্রের কাছাকাছি যে কক্ষপথ আছে, এই কক্ষপথ হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথ। এটি হচ্ছে সবচেয়ে, এই কক্ষপথ যেমন এখানে 4টি কক্ষপথ আছে, এই 4টি কক্ষপথের মধ্যে এই কেন্দ্রের কাছাকাছি যেগুলা, এটা হচ্ছে সবচেয়ে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথ। তারপরে হচ্ছে এটি হচ্ছে তার চেয়ে শক্তি বেশি এই দ্বিতীয় কক্ষপথের, তার চেয়ে শক্তি বেশি তৃতীয় কক্ষপথের, তার চেয়ে শক্তি বেশি চতুর্থ কক্ষপথের। তাহলে ইলেকট্রনগুলো একটি পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে সেটি হচ্ছে আগে নিম্ন শক্তি সম্পন্ন যে শক্তি স্তর আছে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তরে প্রবেশ করবে। যেমন আমরা যদি একটি ইলেকট্রন বিন্যাস করি, যেমন ধরো হাইড্রোজেন আমরা জানি H, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হিলিয়াম তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, লিথিয়াম তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, বেরিলিয়াম তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। এইভাবে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইভাবে 118 পর্যন্ত 18টি মৌলিক পদার্থ আছে। প্রত্যেকটি মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা তোমরা জানো
যে নির্দিষ্ট করে দেওয়া। তো এই ইলেকট্রনগুলো আমরা জানি একটি পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে, আগে সবচেয়ে নিম্ন শক্তি সম্পন্ন যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে এই বৃত্তাকার যে কক্ষপথগুলো দেখতে পাচ্ছি, সেই বৃত্তাকার কক্ষপথগুলোর নাম কিন্তু আরেকটি আছে, তোমাদের পরীক্ষায় আসে যে অরবিট। এই পরমাণুর এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয় অরবিট। অরবিট পরমাণুর এই যে বৃত্তাকার কক্ষপথগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এই কক্ষপথগুলোর নাম হচ্ছে অরবিট। আবার এই অরবিটে প্রথম শক্তি স্তর অর্থাৎ প্রথম যে অরবিট আছে বা প্রথম যে শক্তি স্তর আছে আমরা জানি সেখানে দুটি ইলেকট্রন থাকে, দ্বিতীয়তে হচ্ছে 8টি, তৃতীয় হচ্ছে 18টি, চতুর্থ হচ্ছে 32টি ইলেকট্রন অবস্থান করে। এইখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে যে অরবিট কি, তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় যে অর্থাৎ ক নাম্বারের যে যদি সৃজনশীল হয়, সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে আসে যে অরবিট কি, তাহলে তুমি উত্তর দিবে এইভাবে যে পরমাণুর কক্ষপথকে অথবা পরমাণুর বৃত্তাকার কক্ষপথকে অরবিট বলে। তো এই অরবিটগুলোতে ইলেকট্রন থাকে, যেমন আমি এখানে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা কোথায় থাকে, পরমাণুর বাম পাশের নিচে পারমাণবিক সংখ্যা থাকে। অনেক সময় আমরা এই পারমাণবিক সংখ্যাটাকে এইভাবে লিখি, এইচ ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখি, এইভাবে আমরা পারমাণবিক সংখ্যা লিখি। যদিও পারমাণবিক সংখ্যা লেখার নিয়ম হচ্ছে কোনো মৌলের প্রতীকের বাম পাশের নিচে পারমাণবিক সংখ্যা থাকবে আর মৌলের প্রতীকের ডান পাশের বাম পাশের উপরে থাকবে ভর সংখ্যা। তো আমরা পারমাণবিক সংখ্যাকে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আমি যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, যেমন ধরো আমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, যদি এটি হচ্ছে পরমাণুর হাইড্রোজেনের পরমাণুর কেন্দ্র, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে তার ইলেকট্রন এই একটি ইলেকট্রন কোথায় প্রবেশ করবে আমরা জানি, যেহেতু পারমাণবিক সংখ্যা 1, তাহলে হাইড্রোজেনের সেই ইলেকট্রনটি প্রথম শক্তি স্তরে প্রবেশ করবে একটি। এটি হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। এই যে আমরা বৃত্তাকার যে এখানে যে ভরাট করে যে কালো দাগ দিয়ে দিয়েছি, এটার দ্বারা বোঝাবে ইলেকট্রন। আমরা জানি হাইড্রোজেনের যতগুলো অর্থাৎ যে কোনো মৌলের যতগুলো পারমাণবিক সংখ্যা থাকে ঠিক ততগুলো এই কক্ষপথে ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে আমরা হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 1, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 1, তা আমরা এটি লিখলাম হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন যদি হিলিয়ামে যাই, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে আমরা কি করব, প্রথম শক্তি স্তরে দুই পাশে দুইটি ইলেকট্রন দেব। এটি হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে একটা পরমাণুর প্রথম শক্তি স্তরে অর্থাৎ প্রথম কক্ষপথে। তাহলে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস এইভাবে দিলাম, হিলিয়ামের প্রথম, এটি হচ্ছে কেন্দ্র, হিলিয়ামের 2টি ইলেকট্রন দিলাম, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। যদি আমরা লিথিয়ামে যাই, মনে করো এটি হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 3, তাহলে 3 তুমি কিভাবে লিখবে, তোমাকে আগে নিম্ন শক্তি সম্পন্ন যে অরবিটাল আছে এই নিম্ন থেকে মানে ইলেকট্রন বুস্ট করে দিয়ে তারপরে পরবর্তী শক্তি স্তরে তোমাকে ইলেকট্রন স্থানান্তরিত করে নিতে হবে। তাহলে আমরা এখানে প্রথম শক্তি স্তরে যেহেতু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে এর ইলেকট্রন আছে 3টি, তাহলে প্রথম শক্তি স্তরে আমরা দিব 2টি ইলেকট্রন। তাহলে প্রথম শক্তি স্তর আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টি থাকতে পারে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন তুমি প্রথম শক্তি স্তরে দিতে পারবে, কিন্তু প্রথম শক্তি স্তরে 3টি ইলেকট্রন দেওয়ার কোনো নিয়ম নেই। তাহলে লিথিয়ামের ইলেকট্রন প্রথম শক্তি স্তরে 2টি দিলাম, তাহলে যেহেতু এর ইলেকট্রন আছে 3টি, তাহলে আরেক ইলেকট্রনটি অপর ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে, কারণ প্রথম শক্তি স্তরে বুস্ট করে দেওয়ার পর
আর বাকি যে ইলেকট্রনগুলো থাকবে দ্বিতীয় শক্তি স্তরে তোমাকে দিতে হবে। এইভাবে দ্বিতীয় শক্তি স্তরে তুমি সর্বোচ্চ 8টি ইলেকট্রন তুমি দিতে পারবে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি, সর্বোচ্চ 8টি দিতে পারবে। 8টি দেওয়ার পরে তার 8-এর বেশি যদি আরো ইলেকট্রন থাকে তাহলে তারপরে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। যেমন ধরো এখানে আমি এইভাবে লিথিয়াম বেরিলিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে। এইভাবে তৃতীয় শক্তি স্তরে আবার বোরনের ইলেকট্রন প্রবেশ করবে দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন। এইভাবে তুমি 8টি ইলেকট্রন সর্বোচ্চ তুমি দিতে পারবে। যেমন ধরো আমি এখানে একটি মৌল যদি নেই, ধরো সোডিয়াম Na, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই পারমাণবিক সংখ্যা যদি তোমার জানা না থাকে তোমাকে কমপক্ষে 30টি মৌলের পারমাণবিক সংখ্যা তোমাকে মুখস্থ করতে হবে। তো যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে এর ইলেকট্রন আছে 11টি। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটি তুমি কিভাবে করবে, আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, এটি হচ্ছে প্রথম শক্তি স্তর, এটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটি হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আমি প্রথম শক্তি স্তর থেকে যদি বলি যে যেহেতু এর 11টি ইলেকট্রন হচ্ছে 11টি, তাহলে প্রথম শক্তি স্তরে তুমি কয়টি দিবে, 2টি। তাহলে আমি 2টি ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে প্রথম শক্তি স্তরকে 2টি ইলেকট্রন, সে ধারণ ক্ষমতা 2টি ইলেকট্রন, সে 2টি ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। এখন আরো তো বাকি 9টি ইলেকট্রন আছে, তাহলে পরবর্তী ইলেকট্রনগুলো কি করবে, পরবর্তী শক্তি স্তরে বাকি ইলেকট্রনগুলো পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করবে। যেমন দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন তোমাকে জোড়ায় জোড়ায় দিতে হবে। যেমন এইখানে দিলাম দ্বিতীয় শক্তি স্তরে দিলাম 8টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি দিলাম। তাহলে এখানে দেখো তুমি ইলেকট্রন কয়টি হলো, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে দিয়েছি আমি 8টি। তাহলে মোট যোগ যদি করি তাহলে কত হয়, 10টি। কিন্তু সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টি, তাহলে আরো একটি থাকে। দ্বিতীয় শক্তি স্তরে তুমি কিন্তু 9টি ইলেকট্রন দিতে পারবে না, কারণ আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তারপরে পরের ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে এখানে সোডিয়ামের আমি এখানে ইলেকট্রন বিন্যাস করলাম, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তাহলে মোট ইলেকট্রন হলো 10টি। তাহলে আরেকটি ইলেকট্রন কোথায় যাবে, আরেকটি ইলেকট্রন তোমাকে কি করতে হবে, আরেকটি শক্তি স্তর নিতে হবে। তাহলে আরেকটি শক্তি স্তর নিয়ে তুমি তৃতীয় শক্তি স্তরে পরবর্তী ইলেকট্রনটি দিবে। এটি হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আবার তুমি হিসাব করে তোমাকে নিতে হবে যে এখানে 11, এই ইলেকট্রন 11টি আছে কিনা। 11টির কম বেশি থাকলে কিন্তু চলবে না, তখন অন্য মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তাহলে প্রথম শক্তি স্তরে আমি দিলাম 2টি, দ্বিতীয় শক্তি স্তরে দিলাম 8টি, হলো 10টি। আর তৃতীয় শক্তি স্তর আর বাকি একটি থাকে, সেটি হবে তৃতীয় শক্তি স্তরে দিয়ে দিতে হবে তোমাকে একটি, অবশিষ্ট ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে দিতে হবে। এইভাবে যদি মনে করো আমি ক্লোরিনের ক্ষেত্রে যাই, তোমরা জানো যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি কিভাবে হবে, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তুমি করবে এইভাবে যে যেহেতু এর পারমাণবিক সংখ্যা 17, তাহলে ইলেকট্রন বিন্যাসটি হবে, আমি এখানে লিখছি যে ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস করব আমরা চিত্রের মাধ্যমে অর্থাৎ ডায়াগ্রামের সাহায্যে। তাহলে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে কেন্দ্র, এটি হচ্ছে প্রথম শক্তি স্তর, এর ইলেকট্রন কিন্তু 17টি। তাহলে তুমি প্রথম শক্তি স্তরে 2টি দিবে, প্রথম শক্তি স্তরে আমরা বুঝ করে দিয়ে দিলাম। তারপরে পরবর্তী শক্তি স্তরে তোমাকে দিতে হবে 8টি, জোড়ায় জোড়ায় দিবে 8টি। তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরে দিলাম 8টি,
তাহলে হলো কয়টি 10টি, আরও থাকবে 7টি, তাহলে এই 7টি কি করবে তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে তুমি বাকি 7টি দিয়ে দিবে। তাহলে তৃতীয় শক্তি স্তরে 7টি, এটি হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তুমি আবার তোমাকে গুণে আবার 17টি আছে কি না সেটি তোমাকে আবার দেখতে হবে। যেমন প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টি, তাহলে 10টি, আর তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 7টি, তাহলে 10টি আর 7টি 17টি, এটি হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেমন ধরো পটাশিয়াম 19, পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাস যদি করি, তো এইভাবে 1 থেকে 17, 18 পর্যন্ত তুমি এইভাবে করবে। কিন্তু আমরা জানি 18-র পর অর্থাৎ 19 থেকে এইখানে 19 থেকে কিন্তু ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম পাবে। যেমন ধরো এখানে আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে অর্থাৎ এম শেলে ইলেকট্রন থাকবে 18টি, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 32টি। যেমন ধরো পটাশিয়াম কে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তো আমরা এই পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, আমরা ইলেকট্রন বিন্যাসটা এটা কিভাবে করব? তাহলে আমরা এইখানে নিলাম কেন্দ্র, পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস, এটি হচ্ছে প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দিব 2টি, তারপরে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দিব 8টি, তাহলে হলো 10টি। তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন দিব কয়টি? আমরা জানি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টি। এখন 18টি ইলেকট্রন, এখানে 10টি আমাদের 10টি আমরা দিয়ে দিছি, আরও থাকবে কয়টি? 9টি, আরও 9টি ইলেকট্রন থাকবে। তাহলে এই 9টি ইলেকট্রন এইখানে কিন্তু তৃতীয় শক্তি স্তরে আমরা জানি 1 থেকে 18টি পর্যন্ত ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর ধারণ করতে পারে। এখন তুমি কি করবে? তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন দিবে, আমরা আগে এইভাবে দেই, এই হলো 6টি, 6, 7, 8। কিন্তু এইখানে আমরা যেভাবে আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সর্বোচ্চ 18টি থাকতে পারে। তাহলে আমরা প্রথম শক্তি স্তরে দিয়েছি 2টি, দ্বিতীয় শক্তি স্তরে দিয়েছি 8টি, তাহলে হলো 10টি, আর বাকি থাকে 9টি। তো এই হিসাবে আমাদের কিন্তু এই তৃতীয় শক্তি স্তরে 9টি ইলেকট্রন দেওয়া কথা। মানে আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকবে। কিন্তু তুমি যদি এইভাবে ইলেকট্রন দাও, বিন্যাস করো, অর্থাৎ পটাশিয়াম থেকে 19 থেকে, তাহলে কিন্তু এটি কিন্তু ইলেকট্রন বিন্যাস হবে না। এর কারণ হচ্ছে আমরা জানি একটি পরমাণু সর্বোচ্চ 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারে আর সর্বোচ্চ 3টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। যে কোনো মৌল সর্বোচ্চ 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারে যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, সর্বোচ্চ 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারে, সর্বোচ্চ 3টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। এখন এইখানে তুমি দেখো, এইখানে তৃতীয় শক্তি স্তরে আমরা দিছি ইলেকট্রন দিয়েছি 9টি, এখন 18টি হতে হলে, কারণ এর ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, তাহলে 18টি ইলেকট্রন যদি এই তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন আমরা যদি দিতে চাই, তাহলে এইখানে আরও তার কয়টি ইলেকট্রন প্রয়োজন? মানে দিছি আমরা 9টি, আরও 9, তার 9, 9, 18, আরও 9টি ইলেকট্রন তার দরকার।
তৃতীয় শক্তি স্তরে আরো 9টি ইলেকট্রন প্রয়োজন। কিন্তু 9টি ইলেকট্রন সে, যেমন এই পটাশিয়াম কিন্তু এই 9টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। সর্বোচ্চ সে একটি মৌল সর্বোচ্চ 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারে, 3টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 9টি, কিন্তু 18টি হতে হলে আরো 9টি ইলেকট্রনের প্রয়োজন। কিন্তু 9টি ইলেকট্রন পটাশিয়ামকে দেওয়ার মতো কোনো মৌল নেই। আবার এই 9টি ইলেকট্রন সে ত্যাগ করার মতো ওই শক্তিটা এই পটাশিয়ামের নাই। কারণ আমরা জানি সর্বোচ্চ 3টি ইলেকট্রন ত্যাগ করবে, 3টি ইলেকট্রন গ্রহণ করতে পারে একটি মৌল, যে কোনো ধাতু অধাতু 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারে, 3টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এখানে 18টি ইলেকট্রন হতে হলে সে এই 9টি ইলেকট্রন হয়তো এই 9টি ইলেকট্রন তার আছে, আরো 9টি ইলেকট্রন তাকে নিতে হবে অন্য মৌল থেকে। কিন্তু অন্য মৌল তো 9টি ইলেকট্রন দিবে না। আবার কি করবে, এই পটাশিয়ামের যদি এই ইলেকট্রনগুলো এই 9টি ইলেকট্রন ত্যাগও করতে পারবে না, তখন কি করবে? তখন সে তার যে এই 9 কাছাকাছি, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যে 9টি ইলেকট্রন আছে, এই 9 কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটি? যেমন নিয়ন। 9 কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। এই নিয়নের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। তখন এই মৌলটি পটাশিয়াম কি করবে, তার কাছাকাছি যেহেতু 9টি ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে না, 9টি ইলেকট্রন সে গ্রহণও করতে পারবে না, তখন সে করবে কি, এই যে 9 কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস যে আছে, 9 কাছাকাছি বলতে তোমার আমরা জানি নিয়ন আছে, নিয়নের ইলেকট্রন বিন্যাস তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 8টি। যেমন আমি নিয়নের ইলেকট্রন বিন্যাসটাও যদি এখানে তোমাদেরকে করে দেখাই, যেমন নিয়ন 10, নিয়ন Ni, নিয়ন হচ্ছে 10, এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টি। তাহলে এটি হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। তখন সে কি করবে, এই যে নিয়নের কাঠামো, যেহেতু পটাশিয়ামের 9টি ইলেকট্রন আছে তার সর্বশেষ শক্তি স্তরে, সে 9টি ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে না, গ্রহণও করতে পারবে না। তখন সে কি করবে, তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিয়ন। সে নিয়নের কাঠামো অর্জন করবে। যেমন নিয়নের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 8টি, তাহলে সে নিয়নের কাঠামো অর্জন করে বাকি যে ইলেকট্রনটি আছে সেটি চতুর্থ শক্তি স্তরে সে দিয়ে দিবে। এইভাবে এই পটাশিয়াম থেকে ব্যতিক্রম একেবারে 30 পর্যন্ত চলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে আমরা যে ইলেকট্রন বিন্যাসটি করলাম, অর্থাৎ ডায়াগ্রামের সাহায্যে, এটি আমরা 1 থেকে 18 পর্যন্ত কোনো সমস্যা নেই, 19 থেকে আমাদেরকে ব্যতিক্রম নিয়মে করতে হয়। তো আমরা এটা চিত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করলাম, কিন্তু আমাদের আরেক ধরনের ইলেকট্রন বিন্যাস আছে উপস্তরের মাধ্যমে, মানে SPDF। আমরা জানি বোরের পরমাণু মডেল অনুযায়ী আমরা SPDF অরবিটালের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস তোমাদের বইয়েতে আছে। আমরা উপস্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় পরবর্তী ক্লাসে করব। আজকে আমরা এই চিত্রের মাধ্যমে, অর্থাৎ এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে তুলনা করে যে ডায়াগ্রামের সাহায্যে যে ইলেকট্রন বিন্যাস আছে সেটি আমরা করলাম। তো পরবর্তীতে আমরা SPDF অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।